ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে যে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি ও হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো করাচ্ছিলাম তার এমসিকিউ লাস্টের 16 দাগের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা আলোচনা করব। যারা এর আগের ভিডিওগুলো দেখেছো তাদের পক্ষে এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রথম অঙ্কটা কি আছে সেটা একবার পড়ে দেখি। প্রথম অঙ্কটা বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যেটাকে আমরা আর অক্ষর দ্বারা ডিনোট করতাম আর, অর্থাৎ আমি কোথাও টাকা যদি রাখি ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে, তো ব্যাংক আমাকে রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছে সেটাই বোঝাচ্ছে। সেই বার্ষিক শতকরা সুদের হার যেটা আর দ্বারা আমরা ডিনোট করতাম, সেই আর এর ব্যাপারে চারটি স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্ট কি দেওয়া আছে, যে বার্ষিক শতকরা সুদের হার প্রথম যে অপশনটা আছে সেটা বলছে সমান থাকবে, আর পরের অপশনটা বলছে অসমান থাকবে। সমান থাকবে পরেরটা, সেকেন্ড অপশন মানে বি অপশন, এ অপশন বলছে সমান থাকবে, বি অপশন বলছে অসমান থাকবে, আর সি অপশন বলছে সমান অথবা অসমান দুটোই হতে পারে, আর ডি অপশন বলছে এর মধ্যে কোনোটি নয়। এর মধ্যে কোনোটি নয়। আমি দেখো বোর্ডে আমি লিখে দিচ্ছি কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর বলতে যেটা বোঝাবে যে আমি যদি কোথাও কোনো ব্যাংকে গিয়ে টাকা রাখি, তাহলে কি ব্যাংকের কি এরকম নির্দিষ্ট কোনো রুলস আছে যে আমাকে এই বছরে যত রেট অফ ইন্টারেস্ট দেবে, মনে করো এই বছরে আমাকে 100 টাকায় দিচ্ছে 8 টাকা, 100 টাকা 8 টাকা সুদ দিচ্ছে রেট অফ ইন্টারেস্ট, পরের বছরে কি 8ই থাকবে? 8-এর কি কম বেশি হতে পারে না? হ্যাঁ, কম বেশি হতেই পারে। প্রতি বছর যে 8ই থাকবে এরকম কোনো মানে নেই। কোনো বছর কম হতে পারে, কোনো বছর বেশি হতে পারে। এই জিনিসটা নির্ভর করে রিজার্ভ ব্যাংকের রেপো রেটের দ্বারা। তোমরা এইগুলো এখনো জানবে না, ইকোনমিক্সের একটা বিষয়। তো রেট অফ ইন্টারেস্ট বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে। তো যদি পরিবর্তন হতে পারে তাহলে সমানও থাকতে পারে, অসমানও থাকতে পারে। থার্ড যে অপশনটা রয়েছে যে সমান এবং অসমান দুটোই হতে পারে, তাহলে অপশন যেটা রাইট অ্যান্সার অপশন সি। আমি একটা অঙ্ক যদি পড়ি, তোমরা যে অঙ্কগুলো করেছো তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি পড়ছি পেজ নাম্বার 112 6.1। এই চ্যাপ্টারের একটা অঙ্ক আছে, পড়ছি দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা লেখা আছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করতে। 2 নম্বর বলছে যে আসল আমি রেখেছি 5,000 টাকা, সেই 5,000 টাকার পরিপ্রেক্ষিতে ব্যাংক আমাকে 8% সুদ দিচ্ছে। ব্যাংক আমাকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে? 8%। এই অঙ্কটা পড়লাম। তো এই যদি সুদ হয় তাহলে একটা 2 বছরে সুদের সুদে আসলে কত হবে সেটা বের করতে বলেছে। 2 বছরে সুদে আসলে, তো ব্যাংক আমাকে যেটা সুদ দিচ্ছে সেটা হচ্ছে 8%। প্রথম বছরে 8% দিচ্ছে, সেকেন্ড বছরেও 8% দিচ্ছে। তো এই যে একটা অঙ্ক বা উদাহরণের কথা নিলাম, সেই অঙ্ক বা উদাহরণে দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8, যেটা কিনা অঙ্কটা দেওয়া ছিল 8টা। 2 বছরের হিসাবের কথা বলছে, 2 বছরে একই রয়েছে, পাল্টায়নি। সেইটা মতো আমরা দেখলে বলবো যে সমান থাকবে। যে উদাহরণটার কথা পড়লাম, 2 নম্বর উদাহরণটা বইয়ের অঙ্ক, সেটা অনুসারে দেখা যাচ্ছে যে বার্ষিক শতকরা সুদের হার যেটা সেটা সমানই থাকছে এই অঙ্কটা। আবার যদি আমি 14 নম্বর অঙ্কটা পড়ি 6.1 চ্যাপ্টারের, তাহলে সেখানে বলে দিয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো পরেরই একটা 14 নম্বর অঙ্ক, সাম নাম্বার 14, এই অঙ্কে দেখতে পাচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে বলছে 7%। ব্যাংকে প্রথম বছরে 100 টাকা রাখলে ব্যাংক আমাকে 7 টাকা এক্সট্রা আবার সুদ দিচ্ছে। পরের বছরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে 8%, মানে 8 টাকা দিচ্ছে। সেই ক্ষেত্রে অসমান হয়ে গেল, পাল্টে গেল। প্রথম বছরে যেটা পাচ্ছি পরের বছরে কিন্তু সেটা পাচ্ছি না, তার থেকে বেড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে, এই উদাহরণের ক্ষেত্রে পার্টিকুলারলি উত্তর হওয়ার কথা হচ্ছে অসমান থাকবে। প্রথম বছরে যেটা থাকবে পরের বছর সেটা পাল্টে যাবে। আর প্রথম উদাহরণের ক্ষেত্রে দেখলাম প্রথম বছরে যেটা ছিল পরের বছরও সেটাই ছিল, 8% ফিক্সড ছিল। তাহলে দুটোর মধ্যে কোনটা সঠিক? যার ব্যাখ্যা প্রথমেই দিয়েছি, ব্যাংকের সুদের হার কখনো ফিক্সড হয় না, এই বছরে যেটা আছে সেই বছরে পাল্টে যেতে পারে। দুটো উদাহরণ দিয়ে দেখলাম, কোনো ক্ষেত্রে এক থাকছে, কোনো ক্ষেত্রে পাল্টে যাচ্ছে। তাহলে সি নাম্বার যে অপশনটা ছিল যে সমান এবং অসমান দুটোই হতে পারে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমান ও অসমান দুটোই হতে পারে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা পড়ছি, অঙ্ক নাম্বার সাম নাম্বার 16A, 2-এর অঙ্কটা বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে
প্রতি বছর আসল একই থাকে, অপশন এ বলছে আসল একই থাকবে, পাল্টাবে না। অপশন বি বলছে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। অপশন সি বলছে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে। অপশন ডি বলছে কোনোটি নয়। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যেটা শিখেছি, যেটা জানি, আমি অপশনগুলো এখানে লিখছি না, বিস্তারিত আগে আলোচনা করিনি, কি উত্তর হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো টাকা যদি আমি ব্যাংকে বা পোস্ট অফিসে জমা রাখি, তাহলে 1 বছর পরে যে টাকা জমা রাখছি তার রেসপেক্টে আমি একটা সুদ পাচ্ছি। পরের বছরে কি হচ্ছে, পরের বছরে যে টাকা জমা রেখেছি সেই টাকার জন্য সুদ তো পাচ্ছি, প্রথম বছরের শেষে যে সুদ হয়েছিল পরের বছরে সুদেরও সুদ পাচ্ছি। উদাহরণ দিয়ে বলছি, প্রথম বছর ধরো মনে করো আসল টাকা রেখেছিলাম, আমি 100 টাকা কোনো ব্যাংকে জমা রেখেছিলাম, আসলে 100 টাকা। ব্যাংক আমাকে 1 বছর পরে সুদ দিয়েছে, মনে করো 10 টাকা সুদ দিয়েছে, সুদের হার 10 টাকা। এখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আমি 10 লিখছি। ব্যাংক মনে করো আমাকে সুদ দিয়েছে 10 টাকা, 10%। তাহলে আসল রেখেছি আমি 100 টাকা, 1 বছর পরে ব্যাংক আমাকে এক্সট্রা 10 টাকা দিচ্ছে। পরের বছরে কি হবে, পরের বছরে অর্থাৎ 2 বছর পরে, 1 বছর পরে আরো তার সঙ্গে যদি 1 বছর যোগ করা যায়, আমার আসল যে 100 টাকা ছিল, 100 টাকার জন্য যে 10 টাকা আমাকে সুদ দিচ্ছিলই, যে 10 টাকার সুদ পাচ্ছিলাম, প্রথম বছরে যেমন পেয়েছি পরের বছরে তেমনই পাচ্ছি। আর প্রথম বছর শেষে যে 10 টাকা পেয়েছি সুদের টাকাটা, সেই টাকাটাও আমি সেই টাকা থেকে, সুদের টাকা থেকেও 1 বছর পরে যেটুকু সুদ হয়, 1 টাকা সুদ হবে, 10 টাকা থেকে 1 টাকা সুদ হবে, সেই টাকাটাও পাবো। অর্থাৎ টোটাল 2 বছর পরে যে সুদের টাকা পাবো, সেই সুদের টাকাটা দেখতে পাচ্ছ 10 10 20 আর রেখে 21 টাকা সুদের টাকা পাচ্ছি। তাহলে কি দেখতে পেলাম, যে প্রথম বছরে শুধু আসলের থেকে সুদ হয়েছে, পরের বছর আসলের থেকেও সুদ হয়েছে, সুদের থেকেও সুদ হয়েছে। সুদের থেকেও যদি সুদ হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো আসল পরিবর্তন হয়ে গেছে। আসল কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এইভাবে ভাবতে পারি যে 1 বছর পরে যখন আমি যদি ব্যাংকে টাকাটা তুলতে যেতাম, তাহলে ব্যাংক আমাকে কি বলতো, বলতো যে তুমি যে 100 টাকা রেখেছো সে 100 টাকা নিয়ে যাও, আর যে 100 টাকা আমরা দিয়েছি সেটা তো তোমারই হয়ে যাচ্ছে, সে টাকার তো আমাদের অধিকার নেই, তাহলে এই টাকাটাও তোমার। তাহলে আমার মোট কত টাকা হচ্ছে, মোট হচ্ছে 100 টাকা যেটা অরিজিনালি আমি রেখেছি, আর 100 টাকা যেটা আমি ব্যাংকের থেকে ইনকাম করেছি সুদ হিসাবে। টোটাল যে টাকাটা হয়ে যাচ্ছে 110 টাকা। এই টাকাটা যে 110 টাকা হচ্ছে, এই টোটাল টাকাটাই আমার, এবং এই টাকাটা ব্যাংক মনে করছে যে আমি পরের বছর যেন আবার নতুন করে এই টাকাটা জমা রাখছি, যেটার মধ্যে আমার আসলে 100 টাকা ছিলই, আর সুদের টাকা। তাহলে আসল এবং সুদ দুটো মিলিয়ে যা হচ্ছে তার উপরে পরের বছর আমাকে কিন্তু সুদ দেবে, অর্থাৎ কিনা 110 টাকার উপরেই আমাকে সুদের টাকাটা কাউন্ট করবে। 110 টাকার উপরেই পরের বছর সুদের টাকাটা কাউন্ট করবে, এবং সেই সুদের টাকাটা হয়ে যাবে 11 টাকা। 100 টাকায় 10 টাকা সুদ হয়, তাহলে 110 টাকা 11 টাকা সুদ হবে। তাহলে সুদেরও সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে অপশন বি যেটা আমরা দেখলাম, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। আসল পরিবর্তিত কিভাবে হয়, যে আসল যেটা ছিল সেটা তো থাকছেই, এবং সেই বছরে যতটা সুদ হিসাবে আমি টাকা ইনকাম করেছি, সেই সুদের টাকাটাও আসলের সাথে জুড়ে যাচ্ছে। এবার আমরা পরের অঙ্কটা দেখি। দেখো 16 এ 3 নম্বর অঙ্কটা আমি লিখে রেখেছি এমসিকিউ এর। বলছে একটি গ্রামের জনসংখ্যা, মানে এই মুহূর্তে বর্তমান জনসংখ্যা হচ্ছে পি জন, বর্তমানে পি জন জনসংখ্যা আছে। প্রতি বছর জনসংখ্যা বাড়ছে 2% আকারে। তাই যদি হয় তাহলে এন বছর পরে জনসংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে ফর্মুলা দুটোকে পেয়েছিলাম সমহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, সেই ফর্মুলাটা ছিল a equal to p into 1 plus minus r by 100 whole to the power n। প্লাস মানে যখন বাড়বে জনসংখ্যা বা টাকা যদি ব্যাংকে রাখি, যদি সেক্ষেত্রে বাড়ছে, বাড়ার ক্ষেত্রে আমরা প্লাস নেব। আমি আলোচনা করে দিয়েছিলাম বৃদ্ধি হলে প্লাস হবে, আর কমা বা হ্রাস হলে তখন এই মাইনাস চিহ্নটা নেব। বাদবাকি প্রত্যেকটা যে লেটার গুলো লিখেছে তার আলাদা আলাদা সিগনিফিকেন্ট বা মানে আছে, সেই মানের সঙ্গে আমরা খুবই পরিচিত। তো এখানে বলেছিলাম যে এখানে কি বলেছে, একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর আহ বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তো যদি বৃদ্ধি পায় তাহলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, সেই ফর্মুলাটা হচ্ছে প্লাসের ফর্মুলা ব্যবহার করব। এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, এখানে মাইনাস লিখবো না, বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস লিখবো। এটা হচ্ছে আমার ফর্মুলা। ফর্মুলাটার সময় তোমরা লিখবে আমরা জানি। আমরা কি জানি, আমরা যেটা জানি ফর্মুলাটা সেটা লিখে নিলাম। এবার বলছে বর্তমান জনসংখ্যা হচ্ছে পি এবং জনসংখ্যা বৃদ্ধির হার 2 আর। আমাকে বের করতে হবে, হয় অঙ্কে এখান থেকে পি বের করতে হবে অথবা এ বের করতে হবে, যে কোনো একটা বের করতে বলবে। তা কোনটা পি আর কোনটা এ, এই অঙ্কর সঙ্গে যখন ট্যালি করব সূত্রে ফেলতে গিয়ে, তখন কোনটা পি কোনটা এ কিভাবে আমরা বুঝবো সেটা বোঝার জন্য আমি আগের দিন একটা জিনিস বলে দিয়েছিলাম। বলেছিলাম যে যে সময়টা এখন বোঝাবে সেই সময়টা পি হবে, যে সময়টা পরে বোঝাবে সেই সময়টা এ হবে, এটা আমি বলেছিলাম। অথবা আগে যে সময়টা থাকবে, আগের সঙ্গে যদি এখনকার সময় কম্পেয়ার করা যায়,
তাহলে আগের সময়টা পি হবে, পরের সময়টা এ হবে, অর্থাৎ সব ক্ষেত্রে পি আর এ হবে। দুটো টাইম ফ্রেমের কথা বলে দেওয়া থাকবে। দুটো টাইম ফ্রেম, একটা অতীতের সাথে বর্তমানের টাইম ফ্রেম থাকতে পারে, অথবা একটা বর্তমানের সাথে ভবিষ্যতের টাইম ফ্রেম থাকতে পারে। যেটাই থাকুক না কেন, প্রথম অবস্থায় যেটা থাকবে, প্রথম যেটা থাকবে সেটা পি হবে, পরেরটা থাকবে এ। তাহলে এখানে দেখি বর্তমান জনসংখ্যা কি বলে দেওয়া আছে, আর বলছে এন বছর পরে জনসংখ্যা কত হবে। এন বছর পরে মানে ভবিষ্যতে, আজকে থেকে এন বছর পর, পর মানে যেটা ভবিষ্যতে হবে। তাহলে এন বছর পরে যে জনসংখ্যা হবে সেটা বের করতে বলেছে। তাহলে বর্তমান জনসংখ্যা, এখনকার জনসংখ্যা পি, পি এর মান কত বলে দেওয়া আছে বইতে, পি এর মান পি বলে দেওয়া আছে। আর এন বছর পরে যে জনসংখ্যাটা হবে, সেই এন বছর পরে জনসংখ্যাটা এ, সেই এর মান বের করতে আমাদের বলেছে। তাহলে এর মান বের করতে হবে, পি এর মান পি দিয়ে দেওয়া আছে। ফর্মুলা আমরা লিখে দিই। ফর্মুলায় এর মান যেহেতু বের করতে হবে, এর জায়গায় এ লিখছি। এখন বর্তমান জনসংখ্যা পি, পির জায়গায় পি লিখবো, ওয়ান প্লাস জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট আকারে, বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর 2r% আকারে। এখানে আর এর জায়গায় আমরা লিখবো, আর এর জায়গায় 2r লিখবো। কেন 2r লিখছি, যেটা ফর্মুলা যখন আমরা শিখেছিলাম তখন আর ব্যবহার করেছি, এবং আর এর মান আমি অঙ্ক অনুসারে অঙ্কটা করে দেখবো যে কোন অঙ্কের ক্ষেত্রে আর এর মান কতটা সেট হচ্ছে, বা কোন অঙ্কের ক্ষেত্রে আর এর মান কতটা বলে দিয়েছে। আমার এই পার্টিকুলারলি এই অঙ্কের ক্ষেত্রে আর এর মান বলে দিয়েছে 2r, এবং বর্তমান যে জনসংখ্যা সেই জনসংখ্যাটা বলে দিয়েছে পি। সেই জন্য পি এর জায়গায় পি লিখেছি। পি এর জায়গায় যদি অন্য কিছু বলে দিত, তাহলে সেই জায়গায় পি এর জায়গায় কিন্তু অন্য কিছু লিখতাম, সেক্ষেত্রে পি এর জায়গায় অন্য কিছু হতো। তাহলে এখানে আর এর জায়গায় আমি 2r লিখলাম, বাই 100 হোল টু দি পাওয়ার, বলছে এন বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে আমরা ফর্মুলায় যেটা এন আছে, বইতে সেই এনটা এনই দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি এন এর জায়গায় এনই লিখে দিচ্ছি। এবার পি ইন্টু 1 প্লাস, কাটাকুটি করো, কাটাকুটি করলে 2, আর 100 কাটাকুটি করলে আর বাই 2 কে 100 দিয়ে কাটাকুটি করলে 50 হয়, হোল টু দি পাওয়ার এন। তাহলে এন বছর পরে যে জনসংখ্যা হবে, সেই জনসংখ্যাটা আজকে জনসংখ্যাটার উপরে 2r% বাড়তে বাড়তে গিয়ে হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার এন। এটা কত উত্তর ছিল, এটা অপশন ছিল বি। এই অপশনটা ছিল বি অপশন, বি অপশনে উত্তরটা ছিল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করলাম, খুব সোজা। পরের অঙ্কটা দেখছি। এবার আমরা 16 এর 4 নম্বর বা 4 দাগের অঙ্কটা করব। অঙ্কটা আমরা লিখেছি, দেখো উত্তর কি হয়, সেই উত্তরের সঙ্গে অপশনটা আমরা মিলিয়ে দেখবো একবার। বলছে একটি মেশিনের বর্তমান মূল্য বা বর্তমান যে মূল্য দাম সেটা হচ্ছে 2p টাকা বর্তমান দাম। প্রতি বছর মেশিনের দাম 2r% আকারে হ্রাস পায়। যেখানে যেখানে আমার লাগবে ইনফরমেশন গুলো, যে ইনফরমেশন গুলোর দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো তার নিচে দাগ দিচ্ছি। তবে 2n বছর পরে গিয়ে মেশিনটির দাম কত হবে। তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমি আজকে যদি কোনো ইলেকট্রনিক্স এর জিনিস, মেশিন পত্র এটা ওটা কিনি, তাহলে সেই মেশিনটা সামনের দিনে যখন বিক্রি করতে যাবে 1 বছর 2 বছর পরে, তাহলে মেশিনের দামটা আজকের যে দাম আমি কিনেছি সেই দামটা পাবো না, প্রতি বছর তার দাম কমতে কমতে যাবে, কেন সেটা পুরনো হয়ে যাচ্ছে। তো সেই অভিজ্ঞতাটা আমাদের আছে। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটার সাহায্যে বের করব যে 2n বছর পরে ভবিষ্যতে কি মেশিনের দাম কত হবে, ভবিষ্যতে বর্তমান দাম দেওয়া আছে, ভবিষ্যতের দাম কত হবে সেটা বের করতে বলেছে। এবং দেখতে পাচ্ছি এখানে হ্রাস কথাটা লেখা আছে, মানে দামটা কমছে। কাজে প্রথম এর আগের অঙ্কটা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মুলাটাই অঙ্ক হবে না, এই ক্ষেত্রে হবে মাইনাসের ফর্মুলা। কেন, হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, যদি কমে যায় তাহলে 1 মাইনাস হবে, কমে গেলে মাইনাস হবে, নিশ্চয়ই তোমরা জানো, মাইনাস হবে হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমরা ফর্মুলা লিখেছি, শুধুমাত্র কিচ্ছু করিনি, ফর্মুলা লিখে দিয়েছি। এবং এই ফর্মুলায় এ সমান কত, পি সমান কত, আর সমান কত, এন সমান কত, এইখান থেকে অঙ্কটা পড়ে পড়ে আমরা দেখবো কে কার সাথে সেট করছে বা ফিট হচ্ছে। তাহলে বলছে মেশিনের বর্তমান দাম 2p টাকা, আর ভবিষ্যতের দাম কত সেটা বের করতে বলছে। তাহলে বর্তমানের সাথে একটা ভবিষ্যতের কম্পেয়ার করতে বলেছে। তাহলে আমরা যদি দেখি, বর্তমান হচ্ছে পি এবং ভবিষ্যৎ কত, ভবিষ্যৎ হচ্ছে এ। প্রথমটা পি হবে, পরেরটা এ হবে। তাহলে যখন দাম বের করতে বলেছে তখন সে ভবিষ্যতের দামটা বের করতে বলেছে। বলছে এন বছর পরে, অর্থাৎ এন বছর পরে যে ভবিষ্যৎ আসবে, সেই সময় মেশিনের দাম কত হবে। হবে মানে বুঝতে পারছো, এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। তাহলে এন এর মান আমাকে বের করতে বলেছে। আর বর্তমান যে মেশিনের দাম সেটা বলে দিয়েছে, বর্তমান মেশিনের মূল্য হচ্ছে 2p। তাহলে এখান থেকে পি এর মান, যেটা কিনা বর্তমান দামটাকে আমরা পি ধরি, সে বর্তমান দামটা পিটা বইয়ে বলে দেওয়া আছে 2p। তাহলে পি এর ভ্যালু এই ক্ষেত্রে 2p, পি এর জায়গায় আমি এই ক্ষেত্রে 2p বসাতে পারবো। আর মেশিনের দাম প্রতি বছর কমছে কত, মেশিনের দাম প্রতি বছর যেটা কমছে, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে আর ধরেছিলাম, আর এর মান এখানে বলে দিয়েছে 2r। তার মানে এরকম ভেবো না যে স্যার
আর মানে তো টু আর 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 দুদিকে কেটে দিলাম না, সেটা বোঝাচ্ছে না। বোঝাচ্ছে যে আমরা অঙ্কের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড নোটিফিকেশন ধরেছিলাম, সেই ক্ষেত্রে আর বলতে বলছিল বলছিল বুঝতে পারছিলাম রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো সেই ক্ষেত্রে আমি অঙ্কটা করে দেখো, অঙ্কটা এই মেশিনের দাম প্রতি বছর 2% হ্রাস পাচ্ছে, এইভাবে না দিয়ে এখানে 10% হ্রাস পাচ্ছে দিতে পারতো, 8% হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে এটা দিতে পারতো, দেয়নি, না দিয়ে কিছু একটা সংখ্যা দিয়েছে, যেটাই দিয়েছে না কেন সেটা আর এর মান। তো আর বলতে আমরা এখানে টু আর বোঝাচ্ছি। এই আর আর টু আর কিন্তু এরকম সমান নয়, কেটে যাবে এই অর্থে বোঝাচ্ছে না, বা পি আর টু পি সমান নয় এরকম ব্যাপারটা নয় কিন্তু। তাই যদি হয় তবে 2n বছর পরে মেশিনের দামটি কত হবে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ফর্মুলায় বসিয়ে দেখি, এ ইকুয়াল টু, এর মান যেহেতু বের করতে হবে এরকে সমান রাখবো, পি এর জায়গায় দেখতে পেলাম পিটা হচ্ছে মেশিনের বর্তমান দাম, মেশিনের বর্তমান দামটা হচ্ছে 2p টাকা। এটা স্মলই ধরবো না, স্মল কি দেওয়া আছে না, 2p, পি জায়গায় 2p লিখলাম। 1 - আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 2r, লিখে দেখে দাও 2r। ফর্মুলা যে 100 আছে 100, কত বছর পরে মেশিনটির দাম জিজ্ঞেস করতে চাইছে, মেশিনটির দাম জিজ্ঞেস করতে চাইছে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে। তাহলে n এর জায়গায় যে সময়টা, সেই সময়টা বলে দেওয়া আছে 2n বছর। এবার আমি এই ক্ষেত্রে কাটাকুটি করতে পারি, যদি কাটাকুটি করি, কাটাকুটি করলে এইটাই কাটাকুটি যায়, আর কিছু যায় না। তাহলে 2p ইন্টু 1 - আগেরটার মতো আর 2 সাথে 100 কাটলে 50 হোল টু দি পাওয়ার 2n। এই হচ্ছে মেশিনটির বর্তমান দাম, এই হচ্ছে মেশিনটির বর্তমান, সরি ভবিষ্যতের দাম হবে। ভবিষ্যতে 2 বছর পরে গিয়ে মেশিনটির দাম হবে 2p ইন্টু 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n। এইটা মেশিনের ভবিষ্যতের দাম হবে। এটা ছিল ডি অপশানে, উত্তরটা আছে, তাহলে এটার উত্তর হবে অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট 3 নম্বর অঙ্কের মতোই এই হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা করাচ্ছি। লেখা আছে এক ব্যক্তি 100 টাকা জমা রেখেছে, কোথায়, ব্যাংকে জমা রেখেছে, সেটা আমার লেখা হয়নি, ব্যাংকে জমা রেখেছে। জমা রেখে 2 বছর পরে গিয়ে যে সুদে আসলে টাকাটা পাচ্ছে, চক্রবৃদ্ধি সুদে আসলে যে টাকাটা রিটার্ন পাচ্ছে, সেই টাকাটা হচ্ছে 121 টাকা। তাই যদি হয় তাহলে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত ছিল, অর্থাৎ আর সমান কত ছিল সেটা আমাকে বের করতে বলেছে। তার আগে বলে রাখি, এই যে অঙ্কটা এবং এর পরেই 17-র একের অঙ্কটা, এই দুটো দুটো অঙ্ক হুবহু এক। এই অঙ্কটা 17-র একের অঙ্কটা হুবহু এক। 17-র একের অঙ্কটা দেওয়া আছে যে 400 টাকা জমা রেখে 441 টাকা পাচ্ছে 2 বছর পরে গিয়ে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে একটা করে দেবো, 17-র একেরটা আমি কিন্তু করাবো না, একদমই একই অঙ্ক। দেখি কি বলেছে, যে এই ক্ষেত্রে এক ব্যক্তি 100 টাকা জমা রেখেছে, জমা রাখার পর সুদে আসলে সেই টাকাটা দেখো যেটা জমা রেখেছিল তার থেকে টাকাটা কিন্তু বেড়ে গেছে, 100 টাকা থেকে 121 টাকা হয়ে গেছে। যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো সেই ফর্মুলাটা তোমরা জানো, a ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। যেহেতু বেড়ে যাচ্ছে সেজন্য প্লাসের ফর্মুলা ব্যবহার করেছি। কি হয়েছিল, হয়েছিল যে 100 টাকা আমি জমা রেখেছিলাম, 100 টাকা জমা রেখেছিলাম, 100 টাকাটা জমা রেখেছিলাম, এই যে ভবিষ্যতে গিয়ে সেটা 121 টাকা পাচ্ছে। তাহলে আমি যদি এরকম একটা লিখি, টাইম ফ্রেম লিখি, এটা হচ্ছে বর্তমান, বর্তমান যেটা বর্তমান 2 বছর পরে, এটা পরে মানে ভবিষ্যতে 2 বছর পরে, পরে যেটা হয় সেটাকে এ হয়, আর এর আগে যেটা থাকে সেটা হয় পি। বর্তমানে যে টাকা রাখছি সেই টাকাটা হচ্ছে 100 টাকা, আর ভবিষ্যতে গিয়ে যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা হচ্ছে 121 টাকা। তাই যদি হয়, কতদিন সময় টাকাটা রেখেছি, 2 বছর, এন এর মান হচ্ছে 2 বছর। তাহলে কি বের করতে হবে, বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট আর সমান কত। প্রত্যেকটা জিনিসের মান তুমি পেয়ে গেছো, বর্তমান কত টাকা রেখেছি এবং তার বিনিময়ে কত টাকা ফেরত পেয়েছি, ব্যাংক আমাকে কত রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, মানে ব্যাংকে টাকা রাখার ফলে ব্যাংক আমার টাকাটা বছরে বছরে কতটা বৃদ্ধি পেয়েছে ব্যাংকে রাখার জন্য। তো এর মানটা এখানে আমি দেখতে পাচ্ছি, এর মানটা হচ্ছে 121, এর জায়গা থেকে এর মান বসালাম, ইকুয়াল টু পি এর জায়গা লিখছি আমি 100, 1 + আর এর মান আমি জানি না, জানি না বলে লিখিনি, এখানে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n। n এর মান এখানে 2 বলা আছে, 2 আমি লিখে দিলাম, 2 লিখে দিয়েছি। এবার আমি আর এর মান বের করব। আর এর মান বের করতে গেলে আমি সমাধান করে নিই। প্রথমে এই জিনিসটা লিখছি, আগে ডান দিকেরটা, সমান চিহ্নের ডান দিকে যেটা আছে সেটা আমরা লিখে নিই বোঝানোর সুবিধার্থে, আর কিছুই না। আর বাঁ দিকে যেটা আছে সেটা পরে গিয়ে লিখলাম। 100টা আমি 100টা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, 1 + r/100 স্কোয়ার হোল স্কোয়ার, 100টাকে ডান দিকে পাঠিয়ে দিলে ভাগ হয়ে গেল। এই হচ্ছে আমার বিষয়। 121 আছে, 121 আর নিচে আছে 100, তাহলে এখান থেকে লিখতে পারি 11/10 সমান চিহ্ন দিয়ে তার স্কোয়ার লিখতে পারি। 11 গুণ করলে 121 হয়, 10 গুণ করলে 100 হয়। তাহলে দেখো আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এরকম,
1+r/100 হোল স্কয়ার সমান 11/10 তার হোল স্কয়ার। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো এইটা আর এটা যদি সমান হয় 1+r/100 তার এখানে হোল স্কয়ার রয়েছে, এক্ষেত্রে 11/10 তার হোল স্কয়ার রয়েছে। আমি দুই দিকের থেকে পাওয়ার যেহেতু এক, দুই দিকের থেকে পাওয়ারটা আমি তুলে দিতে পারি, দুই দিকের থেকে পাওয়ার আমি তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এই জিনিসটা পেলাম। এটা আর লিখেছি, একটাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিই, একটাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিলে r/100 = 1/10 হবে। 11/10 -1 করলে 1/10 হবে, 0 0 কেটে গেল। অতএব আর এর মান বজ্র গুণন করলে যেটা বেরোচ্ছে আর অক্ষে আর সমান 10 অক্ষে 10, আর এর মান বেরোলো 10। তাহলে ব্যাংক আমাকে যেটা রেট অফ ইন্টারেস্ট দিয়েছে সেটা হচ্ছে 10% দিয়েছে। আমি একটু আগে এই উদাহরণটা দিয়ে কিন্তু তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা বোঝাচ্ছিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো কি করেছি, সমাধান করেছি, সোজা একটা সমাধান এবং তার সঙ্গে উত্তরটা বেরিয়ে গেছে। তাহলে এর অপশন যেটা আছে, অপশনটা দেখে কত আছে আমি একবার দেখে নিই। অপশনটা আছে অপশন এ, এই যে 10% যে রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে এটা হচ্ছে অপশন এ। অপশন এ তে 10% আছে, আশা করি বুঝতে পেরেছো। দেওয়া আছে সত্য অথবা মিথ্যা লেখো। তো সত্য মিথ্যা লিখি। প্রথম অঙ্কটা, দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা বলছে, 1 নম্বর অঙ্ক যেটা বলে দিয়েছে সেটা একবার পড়ে দেখি। বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদ নাকি সরল সুদ থেকে কম হবে যখন এর রেট অফ ইন্টারেস্ট টাইম পিরিয়ড সবার ক্ষেত্রে এক। অর্থাৎ এটা বলছে যে চক্রবৃদ্ধি সুদ আমরা দেখছি, চক্রবৃদ্ধি সুদ a = p × 1+r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর একটা হচ্ছে সরল সুদ। সরল সুদ, সরল সুদের ফর্মুলা জানি i = p/r/100, এই হচ্ছে দুটো ফর্মুলা। বলছে যে আমি কোনো টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, মনে করে 100 টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা 100 টাকা যদি আমি চক্রবৃদ্ধি সুদ দিচ্ছি এমন একটা ব্যাংকে আমি রাখি, আর অন্য কোনো ব্যক্তি যদি 100 টাকা সরল সুদ দিচ্ছে সেরকম একটা জায়গায় রাখে, দুইজনই রাখছি একই ব্যাংকে একই রকম সিচুয়েশনে, কিন্তু দুটোর ক্ষেত্রে স্কিম আলাদা। একটা বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ দেবে, একটা বলতে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ দেবে। তাহলে কার টাকা বেশি হবে, সময়ের সঙ্গে সঙ্গে কার টাকার পরিমাণে বেশি হবে, টাকার পরিমাণ বেশি হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কেন? এই ক্ষেত্রে আমি সুদের উপরেও সুদ পাচ্ছি, আর সরল সুদের বেলায় শুধু সুদের উপর সুদ পাচ্ছি না, আসলের উপরেই সুদ পাচ্ছি। তো যদি আসলের উপরে সুদ পাই আর এখানে আসলের উপরেও পাচ্ছি, সাথে সাথে সুদের উপরেও সুদ পাচ্ছি, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি যদি টাকাটা জমা রাখি তাহলে রিটার্নটা আমার বেশি হবে। এই ক্ষেত্রে রিটার্নটা আমার বেশি হবে কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে। তাহলে এটা বলে দেওয়া আছে যে আহ চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তাই হয় নাকি চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হয়, গ্রেটার দেন হয়, এরা বলছে কম হবে। মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এরা দিয়েছে মিথ্যা স্টেটমেন্ট, না এরকম হয় না। সমান হতে পারে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে। কখন সমান হবে? 1 বছর পরে গিয়ে সমান হবে। 1 বছর পরে গিয়ে সমান হবে। 2 বছর থেকে, 2 বছরের পরের থেকে, মানে 1 বছরের পর থেকে চক্রবৃদ্ধি সুদে যেখানে টাকা রেখেছি সেই টাকার পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে থাকবে। কারণ সুদের থেকে সুদ হতে গেলে কিন্তু আমাকে 1 বছর টাইম দিতে হবে। আসল থেকে সুদ হতে গেলে 1 বছর, আর 1 বছর হচ্ছে সুদের থেকে সুদ হতে গেলে। তো প্রথম বছর পরে, 1 বছর পরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা সমান হতে পারে বড় জোর, কিন্তু 1 বছরের পরের যে সময়টা আসছে সেক্ষেত্রে অবশ্যই চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদ অপেক্ষা। বইতে বলেছে না সরল সুদ বেশি হবে, বইতে বলছে চক্রবৃদ্ধি সুদের থেকে। এটা অবশ্যই একটা মিথ্যে স্টেটমেন্ট, সেজন্য আমরা লিখলাম এটা হচ্ছে মিথ্যা। পড়ছি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। একদমই তাই, একদমই তাই। চক্রবৃদ্ধি সুদের সাথে কি, সুদের ক্ষেত্রে কি হলো, এতক্ষণ যেটা জিনিস ব্যাখ্যা করলাম সেটাই, যে এই বছর যে টাকাটা সুদ হলো আমার, সেই টাকাটা পরের বছর আসলের সাথে জুড়ে যাবে, তারপরের বছর যেটুকু সুদ হলো সেটাও আসলের সঙ্গে জুড়ে যাবে, যার জন্য আসলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে থাকবে। তো সেটাই বলেছে, এটা সেই জন্য একটা সত্য স্টেটমেন্ট, এটা একটা সত্য বা ট্রু স্টেটমেন্ট হয়ে গেল আমাদের। এবার আমরা সি এর অঙ্কগুলো করব। সি এর অঙ্কগুলো বলেছে যে আমাকে শূন্য স্থান পূরণ করতে বলেছে। শূন্য স্থান পূরণের ক্ষেত্রে প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি পড়ি, লিখছি না, প্রথম অঙ্কটা পড়ি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। অবশ্যই সমান হবে, আমি একটু আগেই বলছিলাম 1 বছর পরে গিয়ে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। কেন?
কারণ সুদের সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো প্রথম বছর তুমি যে টাকাটা রাখছো সেই টাকার থেকে সুদ পাচ্ছ, সেটা চক্রবৃদ্ধিতে রাখো বা সরল সুদে রাখো। তাহলে 1 বছরের পরের কথা যদি ভাবি, 1 বছর না হলে তো আমি কোনো আসল টাকা থেকে সুদ পাচ্ছি না। তাহলে 1 বছরের ক্ষেত্রে যে টাকা থেকে সুদ পাচ্ছি সেটাই হচ্ছে আমার আসল টাকা। তো দুই ক্ষেত্রেই আসল হয়ে যাচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আসল হচ্ছে, সরল সুদের ক্ষেত্রে আসল হচ্ছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছর পরে গিয়ে তখন আসলের থেকেও সুদ পাচ্ছে, সুদের থেকেও সুদ পাচ্ছে, কিন্তু 1 বছর পরে যদি 1 বছর যে বছর টাকা রেখেছে তার 1 বছরের মাথায় গিয়ে যেটা দাঁড়াচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। তাহলে এখানে আমরা যেটা লিখবো, সরল সুদের পরিমাণ সমান, শূন্য স্থানে কি হবে, সমান হবে, শূন্য স্থানে হবে সমান। 1 বছরের কথা বলে, যদি 1 বছর না বলে 1 বছরের বেশি সময় বলতো, 2 বছর 3 বছর বলতো, তাহলে কিন্তু আর সমান লিখতে পারতাম না। নাম্বার 2, 2 নম্বর অঙ্কটা আমি পড়ছি। নাম্বার 2 যেটা বলা আছে সেটা বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে ড্যাশ বলে, ড্যাশ বৃদ্ধি বলে, সমহার বৃদ্ধি বলে। সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো কিছু নির্দিষ্ট আকারে একটা পার্টিকুলার রেটে বাড়তে বাড়তে থাকে তাকে বলা হবে সমহার বৃদ্ধি। তাহলে এখানে লিখবো আমরা, উত্তর হচ্ছে সমহার। সমহার বৃদ্ধি কথাটা বইয়ে দেওয়াই ছিল, সমহার বৃদ্ধি নির্দিষ্ট সময়ে একই ইউনিফর্ম রেটে বেড়ে যাচ্ছে। পরেরটা বলেছে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আমরা একবার পড়ে দেখি কি বলেছে, যে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস বলবে। সমহার কি বলবে, হ্রাস বলবে। একদম বোকা বোকা অঙ্ক এটা, অঙ্কের মধ্যেই, কোশ্চেনের মধ্যে আনসার করে দেওয়া আছে, আমি সেজন্য আর লিখলাম না। আর যেটা বলেছিলাম 17 দাগের 1 অঙ্কটা, 17 দাগের 1 অঙ্কটা আমি করাবো না। 17 দাগের 1 অঙ্কটা ছিল 16 দাগের 5 অঙ্কটার মতো, তার জন্য এটা আমি করাবো না। এখানে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। তারপরে 17 দাগের 2 অঙ্কটাও করাবো না, এটাও একই রকম। 17 দাগের 3, 4 আর 5 আমরা 17 3 দাগের অঙ্কটা একবার পড়ি, কি বলেছে বোঝার চেষ্টা করি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা মানে কত টাকা সেটা দিয়ে দেওয়া নেই, কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র 615 টাকা হলে আসল কত টাকা সেটা নির্ণয় করো, আসলটা নির্ণয় করতে বলেছে। এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা বের করব সেটা হচ্ছে, চক্রবৃদ্ধি হারে যদি আমি টাকা রাখি কোথাও, তাহলে টাকাটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। যদি বাড়ে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে a ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার ফর্মুলা, যে ফর্মুলাটা আমি ব্যবহার করব। এবার বলছে যে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু 5%, হলো লিখলাম। চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার, কত টাকার জানি না, কিছু টাকার, আসলটা দেওয়া নেই, আসল এখানে দেওয়া নেই। কিছু টাকা মানে আসলের কথা বলছে, আসল যেটাকে পি ধরি, পি সমান এখানে দেওয়া নেই। সেই কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় ফেলে দিয়েছি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা, 615 টাকা। আমরা এ সমান কি শিখেছিলাম, এ সমান শিখেছিলাম চক্রবৃদ্ধি সুদ যেটুকু হচ্ছে প্লাস তার সঙ্গে আসল, এই দুটোর যোগফলকে আমরা ধরতাম এ, দুটোর যোগফলকে কি ধরতাম এ। তো এই ক্ষেত্রে বলেছে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা। আসলের কথা তো বলাই নেই কোথাও, আসল আমাকে বের করতে হবে। তাহলে আসল কত, এখান থেকে লিখতে পারি, আসলের জায়গায় আমি লিখতে পারি পি, চক্রবৃদ্ধি সুদ 615, আসলের জায়গায় পি লিখলাম, সেটা সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদে আসলে। তাহলে এ সমান 615 যোগ পি, এটুকু আমার দেওয়া আছে। এইখান থেকে যেটা বলেছে যে কিছু টাকা, যে কিছু টাকা মানে যে টাকাটা রাখলে পরে এরকম 615 টাকা সুদ পাচ্ছি, সেই আসল টাকাটা আমাকে বের করতে বলেছে। অর্থাৎ আসল টাকা যেটা পি টাকা, সেই পি টাকার মান বের করতে বলেছে। আমরা ফর্মুলায় ফেলে দিই, ফর্মুলায় বসাই। ফর্মুলা এর জায়গায় আমি কত লিখতে পারবো, এর জায়গায় লিখতে পারবো 615 প্লাস পি, লিখছি। এর জায়গায় শর্তানুসারে 615 প্লাস পি এর জায়গায় লিখলাম। আসল যেটা আমি বের করব, আসলটাকে আমি পি কে পি ধরেছি, পি কে পি লেখো। 1 + আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5/100 n। জায়গার এখানে সময়টা কত বলে দেওয়া আছে, দেখো সময়টা বলেছে 2 বছরের, সময়টা n ইকুয়াল টু 2 বছর, টাইমটা 2 বছর। তাহলে আমি সমস্ত কিছু লিখে দিতে পারছি, এন এর জায়গায় 2 বছর লিখবো, 2 লিখবো, কিছু টাকা 2 বছর সময় ধরে এরকম ঘটনাটা ঘটেছে। এখান থেকে দেখো শুধুমাত্র পি এর মান জানি না, বাদ বাকি সমস্ত কিছুর মান জানি, সেইটা আমাকে বের করতে হবে বা বের করবো।
আমরা বের করছি, সমাধান করছি। কত সহজে সমাধান হয় দেখো, 615 প্লাস পি ইকুয়াল টু পি ইন্টু, কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 অক্ষে 5, 5 20 20 আর একে 21, 21/20 তার স্কোয়ার করলাম, 21/20 স্কোয়ার। বা এই জিনিসটাকে আগে লিখছি, এই জিনিসটাকে কি লিখছি, আগে লিখছি, প্রথমের দিকে লিখছি। এটাকে প্রথমে লিখলে পি হচ্ছে, পি এর সঙ্গে 21/20 তার স্কোয়ার, 21/20 স্কোয়ার করলে 21 ইন্টু 21 করলে হচ্ছে 441, আর 20 20 করলে হচ্ছে 400। বুঝতে পেরেছো কি করলাম? পি ছিল, এর সঙ্গে 21/20 স্কোয়ার ছিল, হোল স্কোয়ার, 21-এর সঙ্গে 21-এর গুণ, 20-র সঙ্গে 20-র গুণ, 21-এর সঙ্গে 21-এর গুণ করলে 441, আর 20-র সাথে 20-র গুণ করলে 400, সমান ডান দিকে যেটা আছে, ডান দিকে আছে 615 প্লাস পি আছে, এটাকে সমান চিহ্নের আগে পরে লিখে নিয়েছি। এইবার আমি এখান থেকে করতে পারি পি, এই পিটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, পি এর ভ্যালু বের করতে হবে, এই পিটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলে আমি মুছে দিচ্ছি, দেখো পি কে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস পি হয়ে গেল। পি কে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস পি হয়ে গেল। তো দুই দিকের থেকে পি কমন নেব, পি কমন নিলে 441/400, পি কমন নিয়েছি, -1 ইকুয়াল টু 615 লিখেছি। যদি আমি 400 লসাগু করে দিই, 400 লসাগু করলে 441/400 হচ্ছে, অতএব 41/400, এর সঙ্গে পি গুণ আছে, ডান দিক হচ্ছে 615। অতএব পি সমান আমরা লিখতে পারবো, পি সমান লিখতে পারবো 615, যেটা গুণ অবস্থা আছে সেটা ওই পাশে গিয়ে ভাগ হবে, 400 ওপরে চলে যাবে আর 41 নিচে চলে আসবে। কাটাকুটি করো, কাটাকুটি করলে 41 ওকে 41, এটা হচ্ছে 20 থাকছে 205, 205 হলে হচ্ছে 5, 205 হলে হচ্ছে 5, 15 কাটাকুটি করলাম, 4 15 60, 4 15 কত 60, তারপরে 3টে শূন্য। পি এর যে ভ্যালু বেরিয়ে গেল, দেখতে পেলাম পি এর যে মান বেরিয়ে গেল সেটা হচ্ছে 6,000 টাকা। তো বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে। আর যদি এখানে সুদে আসল দেওয়া থাকতো, সুদ আর আসল মিলিয়ে মিশিয়ে দেওয়া থাকতো, তাহলে এখানে এরকম দেওয়া থাকতো, এ সমান লিখতে পারতাম 6,615 টাকা, এ সমান লিখতে পারতাম 6,615 টাকা। তার মধ্যে 6,000 টাকা থাকতো আসল টাকা, আর 615 টাকা থাকতো সুদের টাকা। তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, লিখে নাও। বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল সেটা বের করতে বলেছে। এখানে দেখো কিছু কিছু জিনিস আমি বলেছি অঙ্ক করার টেকনিক, যেটা হ্রাসপ্রাপ্ত হলে, হ্রাস মানে কমে যাওয়া, ফর্মুলা যেটা লিখবো, ফর্মুলাটাকে আমাকে নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে কমে গেলে মাইনাস হচ্ছে, কমে গেলে ফর্মুলাটাতে আমি মাইনাস বসাচ্ছি, a ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n, এখানে মাইনাস বসিয়েছি ফর্মুলার ক্ষেত্রে হ্রাসপ্রাপ্ত হলে। এন বছর পরে, তাহলে টাইমটা কত বলেছে, টাইমটা কিন্তু এনই বলেছে, এন বছর পরে একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। তাহলে আমি টাইম ফ্রেমটাকে আগে লিখে নিই, টাইম ফ্রেমটাকে লিখে নিই, যে একটা হচ্ছে মেশিনের মূল্য কত ছিল বের করতে বলেছে, একটা হচ্ছে অতীত আর তার সাথে বর্তমানের সম্পর্ক বলেছে। বর্তমান একটি মেশিনের মূল্য হয়, মেশিনের মূল্য কত হয়, মেশিনের মূল্য ভি টাকা হয়। আর মেশিনের মূল্য কত ছিল, ছিল মানে অতীতকাল বোঝাচ্ছে, তাহলে অতীতকাল যেটা বোঝাচ্ছে, একটা হচ্ছে অতীত বোঝাচ্ছে আর তার সাথে একটা হচ্ছে বর্তমান বোঝাচ্ছে। তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পি, পরে যেটা থাকবে সেটা হচ্ছে এ, পরে যেটা থাকবে সেটা হচ্ছে এ। তাহলে অতীত বলছে এন বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল, মেশিনের মূল্য কত ছিল, অতীতে কত ছিল সেটা জিজ্ঞেস করছে, অতীতে যেটা ছিল সেটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, পি এর ভ্যালু বের করতে বলছে, এটা তো বুঝতে পারলাম। বর্তমান যে মেশিনের মূল্য, যে একটি মেশিনের মূল্য হয় কত টাকা, ভি টাকা, তাহলে এর মান বলে দিয়েছে ভি। তাহলে এন বছর আগে মেশিনের দাম কত ছিল, এন বছর আগে মেশিনের দাম কত ছিল সেটা বের করতে বলেছে। তাহলে টাইম এখানে কত, টাইম এন সমান এনই লিখবো, এন সমান এনই লিখবো, মানগুলো বসাই। তাহলে এর জায়গায় আমি লিখতে পাচ্ছি ভি, এর জায়গায় পি, এর জায়গায় পি এর মানটা বের করতে বলেছে, মেশিনের দাম কত, পি লিখে দিলাম, 1 মাইনাস আর, আর সমান আরই বলে দিয়েছে, আর 100, সময়টা কত, সময়টা দেখো এখানে সময়টা বলে দিয়েছে এন বছর, সময়টাকে এনই লিখলাম,
তো সেই ক্ষেত্রে আমার পি এর মান বের করতে বলেছে, তো পি এর মান বের করব। এটাকে আমি আগে লিখছি সমান চিহ্নের ডান দিক বাদিক করে পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু ভি রয়েছে, আগে পরে লিখেছি। পি এর মান বের করবো, তো পি এর মান বের করলে পি ইকুয়াল টু যেটা পি এর সাথে গুণ ছিল সেটা সমান চিহ্নের ডান দিকে চলে যাবে, সমান চিহ্নের ডান দিকে গেলে ভাগ হবে, ভাগ হলে যেমন ছিল 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এই হলো পরের লাইনের সূচকের নিয়ম অনুসারে আমরা খুব সহজে লিখতে পারি ভি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার -n। কি লিখছি? হোল টু দি পাওয়ার -n। তোমরা জানো এটা কি করে জানো সেটা আমি দেখছি। এরকম জানি 1/x² 1/x² যদি থাকে সেটাকে আমরা লিখতে পারছিলাম x⁻², x⁻²। কেন হচ্ছিল দেখিয়ে দিই কেন হচ্ছিল। এক্স 1/x² অর্থাৎ নিচেই যদি কোনো কিছুর পাওয়ার থাকে, যেমন নিচে এক্স এর স্কোয়ার রয়েছে, এক্স এর পাওয়ার কত রয়েছে? 2 রয়েছে। সেই নিচেই যেটা রয়েছে অর্থাৎ নিচে বলতে বোঝাচ্ছে হরে, উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। হরে যদি কোনো কিছু থাকে, মানে পাওয়ার আকারে থাকে কোনো কিছু, তো সেইটাকে যদি আমাকে উপরে গিয়ে লিখতে হয় তখন এই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয়ে যায় দেখো, এখানে 1 রয়েছে, 1কে আমরা লিখতে পারি x⁻0, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর নিচেই কত ছিল? নিচে হচ্ছে x², যেমন ছিল তেমন হলো। আমরা জানি ভাগের বেলায় পাওয়ার আর পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ হয়। ভাগের বেলায় পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে হচ্ছে 0 এক্স এর পাওয়ার, আর এখানে এক্স এর পাওয়ার 2। তাহলে 0 থেকে 2 বাদ দিয়ে দিচ্ছি, 0 থেকে 2 বাদ দিয়ে দিলে এক্স, 0 থেকে 2 বাদ দিলে তো -2 থাকবে। এই, তাহলে আশা করি বুঝতে পেরেছো আমি কি করেছি। এক্ষেত্রে 1 বাই থাকা মানে যেটা বোঝাচ্ছে নিচে যেটা আছে সেটাকে যদি উপরে তুলতে চাই, লবে তুলতে চাই হরের থেকে, তাহলে যে পাওয়ারটা আছে এখানে পাওয়ারটা কত ছিল? এখানে পাওয়ারটা n ছিল, উপরে গিয়ে এটাকে আমি -n করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, সূচকের নিয়মে এইগুলো কিন্তু আলোচনা করা আছে। লাস্ট অঙ্কটা দেখো, লাস্ট অঙ্কটা করছি। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল বের করো। খুব সোজা অঙ্ক, আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়মটাই অ্যাপ্লাই করব। এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, যদি বাড়া থাকে বৃদ্ধি থাকে সেই ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে a ইকুয়াল টু p ইন্টু 1+ এর ফর্মুলাটা ব্যবহার করব। যেহেতু বাড়ছে, বাড়ার ক্ষেত্রে আমরা এখানে প্লাসের ফর্মুলাটা ব্যবহার করছি, মাইনাস নিচ্ছি না। তো ফর্মুলাটা খুঁজে পেলাম, আর মানে r% বলে দেওয়া আছে, এন মানে এন বলে দেওয়া আছে, দুটো ঝামেলা মিটে গেল। আমি এন জানছি এবং আর জানছি, দুটো টাইম একটা জেনে গেলাম, আর রেট অফ ইনক্রিজিং যেটা হচ্ছে জনসংখ্যা বাড়ছে যেটা রেট অফ ইনক্রিজিং, আর এই দুটো দিয়ে দিয়েছে। এইবার বলছে যে জনসংখ্যা এন বছর পর জনসংখ্যা পি, এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? এন বছর পূর্বে, আবার আমি টাইম ফ্রেমটাকে লিখে নেব। টাইম ফ্রেম একটা হচ্ছে দেখবো অতীতের সাথে বর্তমান তুলনা করতে বলেছে না বর্তমানের সাথে ভবিষ্যৎ বলেছে, সেটা দেখি। এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ছিল পাস্ট, যেটা ছিল সেটাকে বলছে পাস্ট। ছিল মানে অতীত, অতীতে কত ছিল? আর অতীতের সাথে বর্তমান হয়, অতীতের সাথে তার ভবিষ্যৎ হয় না, অতীত বর্তমান তারপরে ভবিষ্যৎ। অতীতে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল পাস্টে বলেছে, প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা পি ধরবো, পরে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরবো। তো এখানে পি এর মান কত সেটা জানতে চেয়েছে, এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, পি সমান কত ছিল সেটা জানতে বলেছে। বর্তমান জনসংখ্যা কত? বর্তমান জনসংখ্যা হচ্ছে পি, বর্তমান জনসংখ্যা হচ্ছে পি, এর মান হচ্ছে পি, এর মান হচ্ছে কি? পি। এইবার গন্ডগোলটা হবে, কেন গন্ডগোল হবে দেখো, এর মানও পি আর পি সমান কত সেটা জানতে চেয়েছে। এই দুটো পি তো এক জিনিস নয়, দুটো পি এক জিনিস নয়, একটা হচ্ছে ফর্মুলার পি আর একটা হচ্ছে এর মান পি। এখানে যাতে গুলিয়ে না যায়, এখানে যাতে গুলিয়ে না যায়, তাহলে আমরা লিখবো যে অতীতে যে জনসংখ্যা ছিল, অতীতে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যাটা আমি ধরে নিচ্ছি যে সেই জনসংখ্যাটা ছিল ধরি এক্স জন। এটাকে লিখতেই হচ্ছে, কেন লিখতে হচ্ছে? কারণ আমরা ফর্মুলার একটা পি জানি, ফর্মুলার পি জানি, আর অঙ্কের মধ্যেই এ সমান বলে দিচ্ছে পি, এ সমান কি বলে দিচ্ছে? পি। তাহলে দুটোকে আলাদা আলাদা ভাবে কিন্তু আমাকে চিহ্নিত করে নিতে হবে। এই প্রসঙ্গে এটা কেন ধরলাম বুঝতে পারবে, যে আমি একটা জাস্ট একটা জোকস বলছি, সেটা শোনো না। কোন একটা মহিলা, তোমরা এটা দেখেছো বিভিন্ন সময় মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখেছো, কোন একটা মহিলা দোকানে গেছে, দোকানে গিয়ে বলছে আমি একটা লাল শাড়ি কিনবো।
একটা লাল শাড়ি কিনবো। তো দোকানদার তার কর্মচারীকে বলছে সবুজ শাড়ি দে, বলছে সবুজ শাড়ি দে। তো মহিলা রেগে গেছে, বলছে আমি তো লাল শাড়ি চাইছি। তো আবার দোকানদার বলছে তার কর্মচারীকে সবুজ শাড়ি দে। তো যে ভদ্রমহিলাটা শাড়ি কিনতে গেছে সে রেগে গেছে, বলছে আমি লাল শাড়ি চাইছি আর আপনি বারবার সবুজ শাড়ির কথা বলছেন। তো দেখা গেল যে কর্মচারীটা শাড়ি বিক্রি করছে বা যে কর্মচারীকে শাড়ি দিতে বলছে তার নামই হচ্ছে সবুজ, তার নামই হচ্ছে সবুজ, সেই জন্য বলছে সবুজ শাড়ি দে, সবুজকে শাড়ি দেওয়ার কথা বলছে। এখানে সবুজ হচ্ছে নাম, কালার নয় কিন্তু। তো এই ক্ষেত্রেও সেরকম একটা ব্যাপার ঘটে গেছে আমাদের অঙ্কের ক্ষেত্রে, যে জনসংখ্যাটা আমরা ধরছি এ, যেটা কিনা মানে বর্তমানের জনসংখ্যা, সেটার মান বলে দিচ্ছে পি। তাহলে অতীতে যে জনসংখ্যাটা ছিল আহ, আমার, সেই জনসংখ্যাটাকে বের করতে বলেছে। তাহলে অতীতের জনসংখ্যাটাকে আমি কি ধরবো, সেটাও তো পি, দুটো পি এক হয়ে যাবে। সেই অতীতে যে জনসংখ্যাটা ছিল সেই জনসংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি কত, এক্স। পি এর মান আমি ধরে নিচ্ছি এক্স। তো এক্স এর মান বের করবো আমি অঙ্কটার ক্ষেত্রে, এক্স এর মান বের করবো। ফর্মুলা লিখে দাও। এর জায়গায় আমি কি লিখবো, এর জায়গায় পি লিখবো, যেটা কিনা বর্তমান জনসংখ্যা পি। অতীতে জনসংখ্যা যেটা ছিল জানি না কত ছিল, সেটাকে আমি এক্স ধরেছি, ফর্মুলায় আমি এটাকে পি ধরতাম, এক্স ধরেছি। 1 + আর, আর এর মান আর আছে, 100, এন এর মান এন আছে। আমি বের করবো কিসের মান, এক্স এর মান। তো প্রথমে আমি বাঁদিকেরটা আগে লিখছি, না লিখলেও কিছু এসে যায় না, আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে লিখছি। এটাকে সমান চিহ্নের ডান দিকে যেটা ছিল আগে লিখলাম, বাঁদিকে যেটা ছিল পরে লিখলাম। এক্স এর মান বের করব, তো এক্স কে আগের দিকে রাখবো, এক্স এর সাথে যেটা গুণ অবস্থায় ছিল সেই গুণটাকে আমি ডান দিকে সমান চিহ্ন যখন পাঠিয়ে দেব তখন সেটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। পি ভাগ এইটা, যেটা এক্স এর সাথে গুণ অবস্থায় ছিল সেটা, ইকুয়াল টু পি ইন্টু, একটু আগে দেখলাম 1 + r/100 হোল টু দি পাওয়ার n, উপরের দিকে উঠে মাইনাস n হয়ে গেল। এটা হচ্ছে যে জনসংখ্যা ছিল অতীতে, যেটাকে কিনা ফর্মুলায় পি ধরেছি, সে পি এর মান বেরোলো পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার -n। এইটা হয়ে গেল আমাদের এমসিকিউ এর অঙ্ক, 6.6 এর অঙ্ক, 6 নম্বর চ্যাপ্টারের অঙ্ক। 6.1 এবং 6.2 এর দুটোকে মিলে তৈরি হয়ে যাচ্ছে 6 এর এমসিকিউ। মাল্টিপল কোশ্চেনের যে অ্যান্সার গুলো ছিল, কোশ্চেন গুলো ছিল, সেটা আলোচনা করে দিয়েছি।